আওয়ামী লীগের ভোট পেতে বিএনপি জামায়াতের টানাটানি, স্থানীয় নেতাকর্মীদের কাছে আশ্বাসের ছড়াছড়ি, পুরনো মিত্রের প্রতি আস্থা রাখতে চায় জাতীয় পার্টি। কথার লড়াইয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, একে অপরকে দুষছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। কাদা ছোড়াছড়িতে আশাহত ভোটাররা, মন্তব্য বিশ্লেষকদের। হঠাৎ সুর বদলে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নূরের বার্তা, নির্বাচন নিয়ে শেখ হাসিনার নির্দেশনা যাচাই বাছাইয়ের পর বিবেচনা করে দেখার আহ্বান, প্রার্থীদের সাথে কাজ করার পরামর্শ। বিএনপি ছেড়ে জামায়াতের জোটে লেবার পার্টি, এবার একই পথে হাঁটতে পারে মান্নার নাগরিক ঐক্য, 12 দলীয় জোট হওয়ার গুঞ্জন। নির্বাচিত নতুন সরকারের সামনে নানামুখী চ্যালেঞ্জ, এখনও বেসরকারি খাতে স্থবির কর্মসংস্থান, অর্থনীতি বিশ্লেষকদের উদ্বেগ। নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে প্রচারণা, ভোটারদের নিজেদের দিকে টানতে পুরোদমে ব্যস্ত প্রার্থীরা। তবে এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ অংশ না নিলেও প্রার্থীদের নজরে দলটির ভোট ব্যাংক, সেই বিষয়কেই গুরুত্ব দিয়ে চলছে নিজ নিজ মার্কার প্রচার। একই সাথে দলগুলোর পক্ষ থেকেও দেওয়া হচ্ছে নানা আশ্বাস। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টির মতো দলগুলো। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, এটাই ভোটের প্রতিযোগিতা, ভোটের কৌশল। তবে বিএনপি জামায়াত যা করছে তা বাড়াবাড়ি পর্যায়ে, যেভাবে আশ্বাস দিচ্ছে এগুলো উৎকোচ দেওয়ার সমতুল্য, আচরণবিধি লঙ্ঘনের শামিল। গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে শুধু দুটোই মার্কা, নৌকা আর ধানের শীষ। নৌকা এখন আমাদের কাছে নেই, তাহলে ভোট দেবেন ধানের শীষে। নতুন যে মার্কা দাঁড়িপাল্লা এসেছে তা স্বাধীনতা বিরোধী দল। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকেও করা হচ্ছে একই কাজ। গত বৃহস্পতিবার কুমিল্লা 11 আসনে জামায়াত ইসলামীর প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আর জাতীয় পার্টি বিশ্বাস করে নিশ্চিত আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসবে না। যদি এসেই থাকে সেই ভোটারগুলো জাতীয় পার্টিকেই ভোট দেবে। ফলে আওয়ামী লীগের ভোটারদের পেছনে না ছুটলেও চলবে তাদের। আওয়ামী লীগের তৃণমূলের একটি অংশ ভোট কেন্দ্রে গেলে জামায়াতের দিকে ঝুঁকে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, জামায়াতের এই কৌশল জানতে পেরেছে বিএনপির শীর্ষ পর্যায়। তাই বিএনপি সিরিয়াস হয়ে উঠেছে আওয়ামী লীগের ভোট পেতে। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ক্ষমতায় যাওয়া ও বুর্জোয়া রাজনীতিতে এটাই স্বাভাবিক। বিএনপি জামায়াত চেষ্টা করবে আওয়ামী লীগের ভোট ভাগাভাগি করার। এ ধরনের রাজনীতি আদর্শবাদী রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের ক্ষমতা কাঠামো ও রাজনীতি যতদিন থাকবে, সুবিধাবাদী রাজনীতিও থাকবে বলে মনে করেন তিনি। রোববার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে উত্তেজনা ও অসহিষ্ণুতা। নির্বাচনী প্রচার শুরুর পর থেকে প্রার্থীদের বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগে স্পষ্ট হয়ে উঠছে রাজনৈতিক বিভাজন। বিভিন্ন ইস্যুতে শুরু থেকেই রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। এতে ভোটের মাঠে সহনশীলতা ও সৌজন্যের অভাব ক্রমশ উদ্বেগজনক রূপ নিচ্ছে। বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতা ও প্রার্থীরা একে অন্যকে লক্ষ্য করে অভিযোগের তীর ছুড়ছেন। নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কড়া ভাষায় সমালোচনার পাশাপাশি ধর্ম, মহান স্বাধীনতা, যুদ্ধ এবং ব্যক্তিগত বিষয়ও টেনে আনা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই কথার লড়াই আরও তীব্র হচ্ছে, যার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত আক্রমণ ও ষড়যন্ত্রের অভিযোগ। এর আগে শুক্রবার পঞ্চগড়ের জনসভায় বিএনপির নাম উল্লেখ না করলেও ফ্যামিলি কার্ডের বিষয়ে ইঙ্গিত করে বক্তব্য রেখেছিলেন জামায়াত আমির। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার নির্বাচনী প্রচারে আবারও স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াতের তীব্র সমালোচনা করেছেন। রাজনৈতিক বৈরিতার এই চিত্র মাঠ পর্যায়ের সহিংস ঘটনাতেও প্রতিফলিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ রাজনৈতিক আচরণের প্রত্যাশা তৈরি হয়েছিল, নির্বাচনী প্রচারণায় তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম মনে করেন, ভোটের মাঠ আবারও পুরনো অসহিষ্ণু ধারায় ফিরে যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য হতাশাজনক।
নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলিও বলেন, নেতাদের কাছ থেকে যে দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশিত ছিল, বাস্তবে তা দেখা যাচ্ছে না। জনগণ এখন উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনীতির সুস্পষ্ট রূপরেখা জানতে চায়, কিন্তু সেই জায়গায় না গিয়ে যদি কাদা ছোড়াছুড়ি প্রধান হয়ে ওঠে, তাহলে ভোটারদের আশাহত হওয়াই স্বাভাবিক। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের তো কার্যক্রম কার্যত নিষিদ্ধ এবং আপনার বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয়ভাবে কিন্তু কোথাও বিএনপি, কোথাও জামাত, কোথাও গণ অধিকার তাদের সাথেই মিলেমিশে এলাকায় আছে এবং এটা আমাদের একটা আহ্বান যে আওয়ামী লীগের তো এত বড় একটা দল, তাদের কিছু মানুষ অপরাধ করতে পারে, বাট একেবারে ম্যাসিভ লেভেলের মানুষ তো আর অপরাধ করে নাই। কাজে রাজনৈতিক কারণে সাধারণ নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, তাদের উপরে যেন জুলুম না হয়, এই আহ্বানটা কিন্তু আমরা শুরু থেকে রেখে আসছিলাম। এবং আওয়ামী লীগ বড় একটা দল, তাদের নেতাকর্মীদেরকে বাইরে রেখে তো এই রাষ্ট্রকে স্থিতিশীল করা, এই সমাজকে পুনর্গঠন করা এটা সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা সব দলই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়েই কাজ করার আমরা চেষ্টা করছি এবং একসাথেই চলার চেষ্টা করছি। ছোট্ট একটা দেশ, এখানে এত ঘনবসতিপূর্ণ মানুষ, হাঁটতে গেলে একজন মানুষের গায়ে লাগে। এখন ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা অন্য নেতারা যদি কোনো ধরনের নির্দেশনা দেয় দেশে থাকা নেতাকর্মীরা তো সেটা বিবেচনা করবে যে সেটা করতে গিয়ে তাদের ঝুঁকি আছে কিনা। সেটা নিজে বাঁচলে বাপের নাম। তো কাজে এখনই যে নির্বাচন হচ্ছে, এইখানে একটা উৎসবমুখী নির্বাচন হচ্ছে, দেখেছি আমি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছে বিভিন্ন দলের নেতাদের সাথে। এখন সেই ক্ষেত্রে তারা কোনো আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে গেলে তখন তাদের উপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটা খড়গ নেমে আসবে। সেটা তাদের জন্য একটা বিপদ। নিশ্চয়ই নিজের ভালো পাগলেও বোঝে, তাদের ভালো তারা বুঝবে। এবং আমাদের আহ্বান থাকবে যে আজকের এই পরিস্থিতিতে আমরা অন্য কোনো চিন্তা ভাবনা না করে বরঞ্চ যারা নির্বাচনী ফিল্ডে আছে, সেটা পটুয়াখালী 3-এ আমি কিংবা অন্যান্য জায়গায় অন্যান্য প্রার্থীরা, তাদের সাথে বরঞ্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকলেই তারা সবচেয়ে নিরাপদ এবং সেফ। এবং আগামীতে যার যে দল ভালো লাগে সে সেই দল করবে, রাজনীতি করবে। রাজনীতি তো আপনি কাউকে বন্ধ করতে পারবেন না। আপনি একটা দল নিষিদ্ধ করবেন, অন্য দল সে করবে, এই অধিকার তাদের আছে। তো আমাদের এই সিম্পাথিটা, সহানুভূতিটা তাদের প্রতি আছে। শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বক্তব্য দিয়েছেন আমি অত বিস্তারিত দেখি নাই, তবে মাঝে মাঝে বিভিন্ন বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় পাই। এখন কিন্তু এআই দিয়েও কিন্তু অনেক ধরনের বক্তব্য বানানো যায়, এডিট করা যায়। ইমরান খান রিসেন্ট পাকিস্তানের পুরো নির্বাচনের সময় এআই দিয়ে কিন্তু তার প্রচারণা চলেছে। এখন এটা শেখ হাসিনার বক্তব্য কিনা সেটাও কিন্তু আমরা জানি না। ধন্যবাদ। নির্বাচনের বাকি আর 18 দিন। এর আগেই একে একে বাংলাদেশ জামায়াত ইসলামীর জোটে নাম লিখাচ্ছে বিএনপির একের পর এক মিত্র। সবশেষ বিএনপি ছেড়ে জামায়াতের 11 দলীয় জোটে যোগ দেয় লেবার পার্টি। এবার গুঞ্জন রয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে যুক্ত হতে পারে নাগরিক ঐক্য। বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেওয়া নাগরিক ঐক্য জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে যাচ্ছে। গুঞ্জন সত্যি হলে জামায়াত নেতৃত্বাধীন এই নির্বাচনী জোট 12 দলীয় জোটে রূপ নেবে, এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দেশ রূপান্তর পত্রিকা। সেখানে বলা হয়, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জামায়াত জোটের একাধিক নেতৃবৃন্দের যোগাযোগ অব্যাহত রয়েছে। 2-1 দিনের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। মূলত বগুড়া 2 ও ঢাকা 18 আসন থেকে নির্বাচন করছেন মান্না। এর মধ্যে বগুড়ায় জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামান আর ঢাকা 18 আসনে জামায়াতের জোট সঙ্গী এনসিপির নেতা আরিফুল ইসলাম আদিব। এর যেকোনো একটি সমঝোতা করে জোটের ঘোষণা আসতে পারে। এর আগে বুধবার বিএনপির জোট থেকে সরে আসার কথা জানায় নাগরিক ঐক্য। এর পাশাপাশি 11 আসনে এককভাবে নির্বাচনের কথাও জানানো হয়। এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করলেও কোনো ফল না আসায় জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলনীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মান্না ঢাকা 18 ও বগুড়া 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে আরও 10টি আসনে নিজস্ব প্রতীক কেটলি নিয়ে নির্বাচন করবে দলটি। মুদ্রাস্ফীতি, ঋণ খেলাপি, বেকারত্ব, বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে পতিত সরকারের যে কোনো দুর্নীতির দায় নিতে হবে আসন্ন নির্বাচিত সরকারকেই। দুঃশাসনে জর্জরিত পরবর্তী বাংলাদেশের হাল ধরতে বিশাল এই চ্যালেঞ্জের খাদে পড়তে হবে সরকারকে। এদিকে সরকারের আয়ের অন্যতম উৎস জনগণের উপরে সকল চ্যালেঞ্জ মোকাবেলার প্রভাব ঠিক কতটা ভয়াবহ হতে পারে এ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।
কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ সরকারের সময়ে বড় বড় আর্থিক জালিয়াতির মাধ্যমে ব্যাংকিং খাতকে নড়বড়ে করে দেওয়া হয়। বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ায় দেশের আর্থিক খাত প্রায় অর্থশূন্য হয়ে পড়ে। 2019 সাল থেকে শুরু হওয়া মন্দা ও পরবর্তীতে করোনার ধাক্কার মাঝেও অবাধে লুটপাটের মতো ঘটনা সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় করে তোলে। অবশেষে 24-এর 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে সেই ভঙ্গুর অর্থনীতির দায় রেখেই দেশ ছেড়ে পালায় পতিত সরকার প্রধান ও তার মন্ত্রীরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সংস্কার কাজে তোড়জোড় চালায় অন্তর্বর্তীকালীন সরকার। বৈদেশিক মুদ্রা রিজার্ভে কিছুটা স্থিতিশীলতা ও ডলারের বাজারে নিয়ন্ত্রণ এলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা ও গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে শিল্প খাতের উৎপাদন এখনও আশার মুখ দেখেনি। বিনিয়োগ সম্মেলন বা উদ্যোগের আহ্বানেও বড় কোনো সাফল্য আসেনি, ফলে বেসরকারি খাতে কর্মসংস্থান এখনও স্থবির। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের প্রধানতম চ্যালেঞ্জ হবে আকাশচুম্বী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। 9% উপরে থাকা এই হার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কেড়ে নিয়েছে। এছাড়া জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানো এবং ভর্তুকি কমানোর মতো আইএমএফ-এর কঠিন শর্তাবলী পূরণে অজনপ্রিয় পদক্ষেপগুলো সামলাতে হবে তীক্ষ্ণ বিচক্ষণতার সাথে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজেরি বলেন, দীর্ঘ সময় ধরে অর্থনীতিতে মন্দা চলছে। অন্তর্বর্তী সরকারও অর্থনীতিকে চাঙ্গা করতে পারেনি, তবে তারা অর্থনীতির লিকেজগুলো বন্ধ করতে সক্ষম হয়েছে। নতুন সরকারকে অর্থনৈতিকভাবে মানুষকে স্বস্তি দেওয়ার পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মইনুল ইসলামের মতে, নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিনিয়োগ বাড়ানো, জিডিপির প্রবৃদ্ধিতে গতি আনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এখন যেভাবে মব সৃষ্টি করে যেখানে সেখানে হামলা হচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। তাহলে উদ্যোক্তাদের মনে আস্থার সঞ্চার হলে বিনিয়োগে এগিয়ে আসবে বলেও মনে করেন তিনি। দেশের বাজার সিন্ডিকেট ভেঙে ব্যাংক খাতের সংস্কার সম্পন্ন করতে পারলেই দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। নির্বাচিত সরকারকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।